সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নন্দন টিভি বাফেলো যুক্তরাষ্ট্র থেকে আমি আজমল। আমাদের নিয়মিত আয়োজন নন্দন ইনসাইডার। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট রিয়েলেটর, বাফেলোর স্বনামধন্য রিয়েলেটর জনাব মোহাম্মদ আলী। আলী ভাইকে আজকে আমরা আমরা আমাদের ক্যামেরার সামনে উপস্থিত করেছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আলী ভাই আপনাকে স্বাগতম। অসংখ্য ধন্যবাদ আজমল ভাইকে আজকে নন্দন টিভির বাফেলোতে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। আমরা তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা যে কারণে আমরা বিশিষ্ট রিয়েলেটরকে আজকে এখানে এনে যুক্ত করেছি, আপনারা তো জানেন বাফেলোতে প্রতিনিয়তই অনেক মানুষ মুভ হচ্ছেন। বাফেলো বাংলাদেশ সহ সারা বিশ্বেই এখন একটি পরিচিত এবং সুপরিচিত একটি মানুষের আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সাধারণত যারা মুভ হয়ে আসেন তাদের এখানে মুভ হয়ে আসার যে প্রথম প্রেরণা সেটি হচ্ছে একটি ড্রিম হাউস, নিজের স্বপ্নের একটি বাড়ি, আবাসন স্থল। সেটি উদ্দেশ্যে সকলে এখানে আসেন এবং যারা এই ব্যাপারে সহায়তা করেন, তো তাদের মধ্যে একজন অন্যতম মোহাম্মদ আলী ভাই। তাকে আমরা এই জন্যই আজকে এখানে স্বাগত জানিয়েছি আমাদের স্টুডিওতে। তো প্রথমে তো ধন্যবাদ জানিয়ে আমি আলী ভাইকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে জনাব আলী ভাই, প্রথমেই আমি আপনাকে রিয়েল এস্টেট দিয়ে শুরু করতে চাই। যেহেতু আপনি এই রিয়েল এস্টেটে অনেকদিন ধরে আছেন, এই আপনার রিয়েল এস্টেটে আসার যে একটি ইচ্ছা, আগ্রহ তৈরি হলো, সেটা যদি আপনি আমাকে প্রথমে একটু বলতেন এবং সেটি কতদিন ধরে আপনি করছেন? রিয়েল এস্টেট নিয়ে কথা বলতে হলে আগে আমাকে বলতে হবে আমি ইউএসএতে প্রায় 15 ইয়ার্স এখন। আমি বাফেলোতে মুভ করলাম 2021 ডিউরিং দ্য কোভিড টাইম। কোভিড টাইমে আসার পরে আমি এখানে দেখলাম আমাদের কমিউনিটির মানুষ যারা অফ মার্কেটে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছিলেন। তো ওনাদের দেখে আসলে বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলে আমাদের এখানে একজন দরকার যে আমাদেরকে গাইড করবে, ভালো পরামর্শ দেবে এবং এই প্রতারণা থেকে বেশ বাঁচবে, এরকম কিছু একটা চিন্তা করলাম। তো ভাবলাম যে কি করা যায়। তখন ভাবলাম যে এটা যেহেতু রিয়েল এস্টেট মার্কেট আর এটা হাট একটা মার্কেট বাফেলো, তো আমি এখানে চিন্তা করলাম যে আমি যদি একটা লাইসেন্স নিই হয়তো আমার কমিউনিটি যারা আছে তাদেরকে হেল্প করতে পারবো। তো সেইটা থেকেই আমার প্রেরণাটা যে আমার কমিউনিটিকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের প্রয়োজনে এখানে জয়েন করা। তো আপনি যখন এখানে রিয়েল এস্টেটের সাথে এসে জয়েন করেছেন, তার আগে আপনি কি করতেন? আপনার আসলে প্রিভিয়াস যে হিস্ট্রিটা যদি একটু আমাকে। আমি রিয়েল এস্টেটের জব শুরু করার আগে আমি ছিলাম নিউ ইয়র্কে। আমি নিউ ইয়র্কে উবার এবং ট্যাক্সির সাথে রিলেটেড ছিলাম দীর্ঘদিন ধরে। তো নিউ ইয়র্ক সিটিতে আসলে কি বলবো, অনেক এক্সপেন্সিভ ওইখানটাতে থাকা, বিশেষভাবে হাউজিং। ওইখানে রেন্ট ইজ ক্রেজি এক্সপেন্সিভ, লিভিং কস্ট ওয়ে মোর দ্যান হায়ার দ্যান ইন বাফেলো। তো আমরা আসলে ওইখানে চিন্তা করলাম যে একটা ওয়ান বেডরুমের বাসা যদি $2000 হয়, আমি সেম অ্যামাউন্টে আমি বাফেলোতে দেখা গেছে যে আমি এসে কম অ্যামাউন্টে একটা বাসা কিনতে পারবো। আমি ইজিলি অ্যাফোর্ড করতে পারবো এখানে এবং অনেক স্পেস পাবো, ফ্যামিলিকে সময় দিতে পারবো, বিশেষভাবে বাচ্চাদেরকে, যেটা নিউ ইয়র্ক সিটিতে অসম্ভব। তো এগুলো চিন্তা করি আসলে মূলত বাফেলোতে মুভ করা। এবং যেটা বলতেছিলাম আসলে নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা ট্যাক্সিতে কাজ করতাম, উবারে কাজ করতাম, এটা অনেক হার্ড একটা জব, প্রতিনিয়তই একটা রিক্সের ভিতরে থাকতে হয়। আসলে এগুলো থেকে চিন্তা করলাম যে না, এখান থেকে মুভ করে হয়তো বাইরে কোথাও গেলে ভালো কিছু করতে পারবো। এই চিন্তা থেকে আসলে বাফেলোতে মুভ করা। আচ্ছা, কিন্তু আপনি যখন বাফেলোতে মুভ হয়েছেন, হওয়ার পরে এই যে হান্টস রিলেটেড, তো বাফেলোতে ওয়ান অফ দি বেস্ট রিলেটর যতটুকু আমরা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে এরকম হান্টসের মধ্যে একটি বড় কোম্পানিতে আপনি নিজেকে প্রমাণ করার জন্য কি কি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হয়েছিল? কি ধরনের কোর্স বা কি ধরনের স্টাডি আপনাকে করতে হয়েছিল? আসলে হান্টে জয়েন করার আগে সর্বপ্রথম আমাদেরকে লাইসেন্সটা নিতে হয়। আসলে এই লাইসেন্সটা অনেক ডিফিকাল্ট একটা লাইসেন্স, অনেক স্টাডি করতে হয়। এখানে আমি যখন আসলাম তখন আমি চিন্তা করলাম যে যেহেতু সেবামূলক কোনো কাজ করতে চাচ্ছি এবং আমাদের কমিউনিটির জন্য কাজ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি করলে ভালো হয়? তো বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করলাম, স্টাডি করলাম। করার পরে দেখলাম যে হ্যাঁ, এখানেও কিছু স্কুল আছে যেগুলোর মাধ্যমে আমি স্টাডি করে আমি হয়তো লাইসেন্সটা নিতে পারবো। তো হ্যাঁ, এখানে পড়াশোনা করলে সম্ভব। হুম। তো আপনি যখন প্রথম লাইসেন্সটি নিয়েছেন, নেওয়ার পরে আপনি বাংলাদেশি কমিউনিটির যে উদ্দেশ্যে, যাদের মানে মানুষকে উপকার করার জন্য যে উদ্দেশ্য নিয়ে আপনি এই প্রফেশনটিকে বেছে নিয়েছেন, সেই লক্ষ্যে আপনি আসলে কতটুকু এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন বা সাফল্য বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে আমি মনে করি আমি সর্বত্রই আমি চেষ্টা করেছি এখানে যে আমার যে কাজটা আমি কম করলেও যেন এটা যেন ভালো হয়। মানুষ যেন হ্যাপি থাকে, মানুষকে স্যাটিসফাই করতে পারি। আসলে যে উদ্দেশ্য নিয়ে আমার এই রিয়েল এস্টেট লাইসেন্সটা নেওয়া, সেটার জন্যই দেখা গেছে যে ১ম এর দিকে আমি তেমন একটা ভালো করতাম না। সময় লাগে। একটা বিজনেস এস্টাবলিশ করতে ডেফিনিটলি সময় লাগে।
তো প্রথমের দিকে আমার একটু স্ট্রাগল করতে হলো। হলেও অনেকটা বেশিই করতে হয়েছে আমাকে বলতে গেলে। তো তারপরে ধীরে ধীরে মানুষের সাথে পরিচিত হলাম। মানুষ জানলো, আমাকে চিনলো, ট্রাস্ট করতে শুরু করলো। আসলে ডে 1 এই আসলে একজন মানুষকে ট্রাস্ট করতে পারে না। তো আমার সেক্ষেত্রেও আমাকে বেশ কিছু ডিফিকাল্ট একটি ফেস করতে হয়েছে। তো ধীরে ধীরে আসলে হয়ে যায়। আপনি যখন একটা বিষয়ে ১ দিন, ২ দিন, ৩ দিন এক্সপেরিয়েন্স গেদার করবেন, দেখবেন আপনি নিজেও এক্সপার্ট হয়ে যাবেন। তো যেহেতু আমি মার্কেটে এখন প্রায় ৩ বছর মতো হয়ে গেল। মোটামুটি এখন বেশ ভালোই। ভালো মানুষও বেশ ভালোই বাসে। সাড়া পাচ্ছেন। মানুষের থেকে বেশ সাড়াও পাচ্ছি। আর আমাদের কমিউনিটি তো কাজ করে বেশ ভালোই লাগে সবার সাথে। ভালো লাগছে। ধন্যবাদ। অনেক সুন্দর একটি জিনিস জানতে পারলাম। তো আমি এই পরিপ্রেক্ষিতে আপনাকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে, আ যখন একজন নতুন বায়ার মানে যিনি কিনবেন তার স্বপ্নের বাড়িটি, তার বাসস্থানটি। তো তখন আসলে তাকে কিভাবে রিলেটেড সে কিভাবে বুঝবে যে এই এজেন্ট অথবা এই এজেন্টের মাধ্যমে গেলে বা এই ব্যক্তিটি এই রিলেটরের মাধ্যমে গেলে আমি মানে প্রথমত তাদের আপনাকে আস্থা কেন করবে? কি মানে এটা অনলাইনে সার্চ করে নামটা পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে এভাবে? নাকি আর কোনো ওয়ে আছে আপনার রিভিউ আছে বা আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্য দিয়ে বা আপনার গুডউইল এর মধ্য দিয়ে এটা কিভাবে ফাইন্ড আউট করবে একজন আননোন পারসন যখন একটি বাড়ি কিনতে চিন্তা করবে বা বেশিরভাগ সময় দেখা যায় যারা বাসা কিনতে চায় দূরে থেকে, তারা আসলে Google কিংবা অন্যান্য মিডিয়ার মাধ্যম থেকে আসলে ওনারা বের করার চেষ্টা করে। বিশেষভাবে দেখা যায় যে একটা বাড়ি মার্কেটে আসছে, বাসাটা ভালো লাগলো তো এজেন্টটা কে? আসলে সেখান থেকেই ১ম এ বের করার চেষ্টা করে। এরপরেও দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া আছে তাদের মাধ্যমেই খুঁজে বের করে। তবে আমি বলব যে এভাবে আসলে এজেন্ট খুঁজে খুব একটা লাভবান হতে পারে না। কারণ দেখা গেছে যে উনারা দেখেন যে আপনার যে এজেন্টের মাধ্যমে বাসাটা কিনতে চাচ্ছেন, সে এজেন্টের মাধ্যমে উনি হয়তো ধরুন এক্সাম্পল বলতেছি যে একটা বাসা মার্কেটে দিছেন আ আমাদের হান্ট। তো এখানে দেখা গেছে যে লিস্টিং এজেন্ট এটার আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন যে বাসাটা সেল হবে। দেখা গেছে উনাকে পাচ্ছেন না। উনাকে না পাওয়ার কারণ হলো দেখা যায় যে এখানে অন্যান্য যারা আছি এখান থেকে আমরা লিড কিনি আমরা। দেখা যাচ্ছে পার মান্থ আমরা একটা অ্যামাউন্ট দিয়ে আমরা জিলো, টিউলিয়া এবং অন্যান্য মাধ্যমগুলো থেকে আমরা লিড কিনে থাকি। তো দেখা যায় আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করে বিভিন্নভাবে এখান থেকে। তো আসলে সরাসরি ওই এজেন্টকে পায় না। ২য় মাধ্যম, ৩য় মাধ্যম উনাদেরকে পেয়ে থাকে। এবং যখন একজন এজেন্ট একজন মানে একজন বায়ার যখন একজন এজেন্টকে খুঁজে বের করার চেষ্টা করে, উনারা প্রথমত ওই মাধ্যমগুলোতে অংশগ্রহণ করেন। যে এখান থেকে আমি একটা ট্যাক্স পেমেন্ট করালাম, তাহলে হয়তো এই এজেন্ট আমাদেরকে খুঁজে বের করবে। আসলে এভাবে পায় না। দেখা যায় থার্ড পার্টি কিংবা অন্য কোনো কারো কাছে চলে যায়। উনারা আমাদেরকে রেফার করেন। যে এই এরিয়াতে উনি ভালো কাজ করেন, উনার কাছে যান। এবং আমাদের কাছে ওভাবে আসলে আমরা কি করি? দেখা যায় যে সরাসরি হয়তো উনাদের সাথে যোগাযোগ করি, কল দিই, উনারা ট্রাস্ট করেন। কেউ করেন, অনেকে করেন না। তবে আমি বলব যে আপনারা ভালোভাবে খুঁজে দেখেন যে একটা এজেন্ট আপনার জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি একটা স্বপ্নের একটা বাসা কিনবেন, সেখানে যেকোনো মানুষের হাতে আপনার এটা তুলে দিতে পারেন না। আপনার এই সঞ্চিত অর্থগুলো। তাহলে কি আমি ধরে নিতে পারি মানুষের আমাদের দর্শকদেরকে বোঝার জন্য যে তাহলে কি আমি ধরে নিতে পারি এরকম যে আমি একটা এক্সাম্পল স্বরূপ বলতে চাচ্ছি যে এক্সাম্পল অনুযায়ী যদি যদি বলি আমি চিত্তোয়াগা অথবা উলিয়ান্সভিল অথবা ইস্ট আমহার্স্ট আমি যদি এইসব এরিয়াতে কোনো বায়ার মানে যে কাস্টমার যদি বাড়ি খুঁজেন বা কিনতে চান তাহলে সেই এরিয়াতে আসলে কোন কোন রিয়েলটররা ওই জোনটিতে কাজ করছেন এবং তাদের পপুলারিটির ভিত্তিতে গেলে যেটি আপনি একটু আগে বললেন আমার মনে হয় বেশি পপুলার হলে তখন তারা তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে এবং তারা নিজেরা সরাসরি সেখানে অংশগ্রহণ করতে পারে না, অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু সেখানে তারা অ্যাসিস্ট্যান্টদেরকে পাঠায় যাদের খুব একটা এক্সপিরিয়েন্স নাই। জি, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন যে তার ২০ বছরের এক্সপিরিয়েন্স আছে এবং সে আগ্রহেই কিন্তু আপনি তার সঙ্গে যোগাযোগটি জি, করেছিলেন। জি, তো দেখা যাচ্ছে যে সে যেহেতু খুব বেশি পপুলার হয়ে গেছে তার ব্যস্ততাও বেড়ে গেছে। জি, তো এই ক্ষেত্রে তারা তাদের অ্যাসিস্ট্যান্ট পাঠাতে গেলে মানুষ আসলে ক্ষতিগ্রস্তই হচ্ছে বেশি, এটি তো জি, আপনি বলতে জি, চাচ্ছেন। জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যারা আপনি যদি পরামর্শ দিতে চান দর্শকদের উদ্দেশ্যে কিভাবে তাহলে ওনাদের আগানোটা উচিত? কি জোন ভিত্তিক যে এরিয়াতে সে কিনবে সেই এরিয়াতে কারা আছেন সেভাবে খুঁজে নাকি একটু যদি বলতেন না ক্লিয়ার আসলে করতেন? সেরকম না। আমরা আসলে চেষ্টা করি যে মানুষের কাছে বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট করি। আমরা ব্যক্তিগতভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি। সেখান থেকে আমাদেরকে খুঁজে পেতে পারেন এবং আমাদের কমিউনিটির আসলে বিভিন্ন মিডিয়া যেমন আছেন, আপনারা আছেন, অন্যান্য চ্যানেল যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে খুঁজে পেতে পারেন। এবং আমি বলব যে একজন বায়ার উচিত সর্বপ্রথম একজন এজেন্টের সাথে, যেকোনো একটা এজেন্টের সাথে ইন্টারভিউ করা। তাকে ইন্টারভিউ করা এজন্য যে একজন আ এজেন্ট উনি কি আসলে কি রিসেন্টলি জয়েন করেছেন? কিংবা লং টার্ম এক্সপেরিয়েন্স আছেন? কিংবা উনি আদৌ উনাকে সময় দিতে পারবেন কিনা? এবং উনাকে স্টেপ বাই স্টেপ গাইড করতে পারবেন কিনা? এই বিষয়টা সর্বপ্রথম উনাকে জানতে হবে।
এবং প্রত্যেকটা বায়ারের জন্য ডিফারেন্ট ক্যাটাগরি। তো উনাকে সেই জিনিসটা কি আদৌ উনি বুঝতে পারবেন কিনা? এখন আপনি যেটা ডিমান্ড করতেছেন সেটা যদি এজেন্ট বুঝতে না পারে, তাহলে ওনার সাথে আপনি কাজ করতে পারবেন না। তো আপনাকে বুঝতে হবে যে এজেন্ট আপনাকে বুঝতে পারতেছে, আপনাকে সময় দিতে পারছে, তার সাথে যাওয়া। যেমন নিউ একজন এজেন্ট, উনি আপনার একটা বাড়ি আপনার জন্য আন্ডার কন্ট্রাক্টে নিয়ে গেলেন। হয়তো সিম্পলি নিয়ে দিছেন আপনাকে বাসাটা। কিন্তু এনিহাউ আপনি বাসাটা খুব একটা লাইক করেন নাই। লাইক না করার কারণে কি হবে? উনি সহজে এটাকে ক্যানসেল করতে চাবেন না। কারণ ওনার হয়তো ২ টা কি ৩ টা, হয়তো মান্থলি ১ টা কিংবা ২-৪ মাস পরে একটা উনার আ এটা ফাইল কমপ্লিট হয়। তো আপনি চাচ্ছেন না উনি আপনাকে কিন্তু এখান থেকে ক্যানসেল করে দিতে চাবে না সহজে। আবার অতিরিক্ত বিজি যে সে আপনাকে সময় দিতে পারবে না। সময় না দিতে পারলে আপনার যে কাঙ্ক্ষিত যে বাসাটা সেটাও আপনি নিতে পারবেন না। তো আমি সেক্ষেত্রে বলব আপনি মধ্যস্থতা অবলম্বন করা। যে অনেক না বিজি থাকেন না থাকেন। তো ২ দিক থেকে যেন আপনি ফ্যাসিলিটি নিতে পারেন। এবং আপনার যে মূল্যবান যে টাকাটা এবং আপনার যে স্বপ্নের যে ড্রিম হাউসটা উনি আপনাকে কিনে দিতে পারবেন। আমি সাজেস্ট করব এটাকে। থ্যাংক ইউ। তাহলে সেই প্রশ্নের সূত্র ধরে আমি যদি এটি বলতে চাই আপনাকে যে শুধু যে রিয়েলেটর ওনারাই যে আসলে স্টাডি করে বাড়ি বিক্রি করছেন তাই কিন্তু না। বিষয়টা হচ্ছে যিনি কিনবেন তারও উচিত কেনার আগে একটা স্টাডি করা, যেটি হচ্ছে যেমনটি হচ্ছে যে যেমন তাকে বিচক্ষণ হতে হবে, তাকে তার রিয়েলেটরটাকে এজেন্টটাকে ভালো মতো স্টাডি করে বুঝতে হবে যে না, আমি এই এজেন্টের সাথেই কাজ করব, এজেন্টের সাথেই যাব। দ্যাট মিনস আমার এজেন্টের ব্যাকগ্রাউন্ডটা, এজেন্টের ডিটেলস আমাকে একটু জানতে হবে। জি, এবং এজেন্টকে ভালো লাগার একটা ব্যাপার এখানে কাজ জি। করছে, যেটা যেমন কমিউনিকেশনের জন্য। জি। কারণ এখানে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের এজেন্ট আছে। এখন আমার বাংলাদেশি কালচারের মানুষরা বাংলাদেশি এজেন্ট খুঁজবে জি, এবং অনেক সময় ডিস্ট্রিক্ট ওয়াইজ, আঞ্চলিক ওয়াইজও এটি কাজ করে। জি। তো এটির যদি আরেকটু ডিটেলস আপনি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি এক্ষেত্রে বলব যে যেমনটা বলতেছিলাম আমি যে একজন নিউ এজেন্ট উনি যেরকম একটা ক্লায়েন্ট প্লে উনাকে সাথে চায় না। একটা কনট্যাক্ট হলেও হয়তো বায়ার এনিহাউ সেটাকে ফার্স্ট দেখায় পছন্দ করলো কিন্তু পরবর্তীতে সেটা লাইক নাও করতে পারে। তো সেক্ষেত্রে যেমন কন্ট্রাক্টটা উনি ক্যানসেল করতে চাবেন না। আর বিশেষভাবে দেখা যায় যারা ফার্স্ট টাইম হোম বায়ার উনারা আসলে বেশি একটু দ্বিধা সংকোচে থাকেন। কারণ সংকোচে থাকাটাই স্বাভাবিক। কারণ উনাদের পূর্ববর্তী কোনো এক্সপেরিয়েন্স নেই। আর যে নতুন একজন বায়ারের সাথে কাজ করতে যাচ্ছে সেটা এজেন্টের সাথে কাজ করতে যাচ্ছেন, উনারও তো খুব একটা এক্সপেরিয়েন্স নেই। তো উনি আসলে উনাকে কিছু ইনফরমেশন জানা কিংবা না জানা এই বিষয়টা উনাকে গ্যাপ থেকে থাকে এখানে। আচ্ছা। তো আমি বলব যে হ্যাঁ, উনাদের সাথে না করার জন্যই আমি বেটার বলব এবং যেটা বললাম অনেক বিজি যারা থাকে তাদের সাথেও কাজ না করার বলব আমি পরামর্শ। যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে। তো মধ্যস্থতাকারীরা উনারা আপনাকে সময় দেবে, গাইড করবে, লোনের ক্ষেত্রে থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ। দেখা গেছে যে আপনার একটা বাসায় সমস্যা আছে, উনি আপনাকে বলবে এই সমস্যাটা আছে। হয়তো বিজি যে সেটা খেয়াল করবেন না। আবার যেটা নতুন যারা তাদের ক্ষেত্রে গিয়ে এই সমস্যাটা হবে। উনারা হয়তো বিষয়টা বুঝতেই পারবেন না। একটা বাসায় হাজার ধরনের সমস্যা থাকতে পারে। বিশেষভাবে ফাউন্ডেশন। ইট ইজ হিউজ অ্যামাউন্ট একটা মানি। ফাউন্ডেশনের কোথাও ক্র্যাক আছে, উনি হয়তো বলবে যে এটা তেমন কিছুই না। কিন্তু আদৌ এটা বলতে পারেন না কত টাকা লাগবে। তো এখানে যারা একটু এক্সপেরিয়েন্স ভালো আছে, সময়ের সাথে কাজ করে আসতেছেন, উনারা বলতে পারবেন এরকম কাজগুলো উনারা বরাবরই ফেস করে আসেন। তো আমি এজন্য বলব যে হ্যাঁ, আ এক্সপার্ট যে তার সাথে কাজ করেন। আপনি একটু সেফ হ্যান্ড থাকবেন। তো একজন কাস্টমার, একজন বায়ার যদি চান, উনি কি এট আ টাইম ২-৩ টা এজেন্টের সঙ্গে কাজ করতে পারেন? বা এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা কি আছে? আমি ২-৩ টা বলতে ২-৩ টা কোম্পানির আচ্ছা, এজেন্ট আরকি। আমি বলব না। আসলে একের অধিক কোনো এজেন্টের সাথে কাজ না করা উত্তম এবং বর্তমান যে ল অনুযায়ী একজনের সাথেই আপনার কাজ করতে হবে। আচ্ছা। যেমন একটা আসলে বলতে হয় আমাদের কমিউনিটির ক্ষেত্রে গিয়ে। তো অনেকেই মনে করেন যে আমি মাল্টিপল কোনো এজেন্টের সাথে কাজ করলে আমার যেটা ভালো লাগবে সেটা করলাম আমি। আসলে সেরকম না। যেমন আমি একজন রিয়েলটর, আমি একটা হাউস সেল করলে সেক্ষেত্রে আমি একটা কমিশন পাই। যদি একই মানে বায়ার যদি ২ জন কি ৩ জনের সাথে কাজ করেন, আমরা প্রত্যেকেই এখানে টাইম ইনভেস্ট করছি, সময় ইনভেস্ট করছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে উনি তো আমাদেরকে সেলারি দিচ্ছেন না। তো ১ মাস, ২ মাস, ৩ মাস সময় দেওয়ার পরে অন্য কারো মাধ্যমে বাসাটা কিনলেন। তখন আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম। ঠিক উনাকে বলব যে, "আপনি একজনের সাথে থাকেন, ভালো কারো সাথে থাকেন। উনাকে বিশ্বাস না করলে, ভালো না লাগলে আপনি চলে যান অন্য কোথাও। বাট উনাকে বলেন যে, "আমি আরেকজনের সাথে কাজ করব।" আচ্ছা। একের অধিক কারো সাথে কাজ করা, বিশেষ করে আমার কাছে যদি কখনো যদি এসে বলে যে, "আমার অন্য কোনো এজেন্ট আছে?" আমি জিজ্ঞাসা করি তাকে, "আপনি সেখান থেকে কেন মুভ করলেন?" তো আমি উনাকে স্টাডি করার চেষ্টা করি। আমি সেই জিনিসটা ফুলফিল করার চেষ্টা করি। আর উনাকে এবং জিজ্ঞাসা করি, "আপনি কি উনার সাথে কাজ করবেন না করবেন না?" যদি বলে, "না, করব না।" তাহলে শুধু আমি তার সাথে কাজ করি। আচ্ছা। কারণ আমি আমার সময়টাকে আমি ওয়েস্ট করতে চাই না। তো এখানে যতজনই এখানে এজেন্ট আছে সেটা
সে একটা এক্সাম্পল অনুযায়ী যে আপনি বিশেষ করে ফোকাস করছেন চিত্তোয়াগা জোনটাতে, জি। তো সেই ক্ষেত্রে আপনার কোনো একজন বায়ার তিনি পছন্দ করলেন ক্লিয়ারেন্সের কোনো একটা কমপ্লেক্সে, খুব মানে লাক্সারি একটা বাড়ি, জি। কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে ওখানে হোয়াইট এজেন্ট যারা আছে জি। তারা ওখানে বেশ পারদর্শী, তারা ওই জায়গাটি দখল করে আছে। কিন্তু একজন বাংলাদেশি রিয়েলেটেড এজেন্ট হিসেবে আপনি চিত্তোয়াগাতে ফোকাস, যে আপনার যে জোনটি, সেই জোনটির বাইরেও কি আপনার পক্ষে সম্ভব সে ক্লিয়ারেন্সের ওই বাড়িগুলোকে আপনার বায়ারকে কিনে দিতে এবং সেই ফ্যাসিলিটি দিতে যে ফ্যাসিলিটিগুলো একজন সাদা এজেন্ট দিতে পারে? জি। আসলে এটা সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন আপনি যে অনেকেই মনে করেন যে আমি আ আসলে চিত্তোয়াগাতে থাকি কিংবা আমার এই এরিয়াটাতে আমি এক্সপার্ট। আসলে না, সেরকম না। আমি একজন রিয়েলটর, আমি এক্সপার্ট। বিধায় আমি সব জায়গায় কাজ করতে পারি। আমার বায়ার বাফুলোতে আছে, আমার নাগেরাতে আছে, আমার ওয়েস্ট সেনেকাতে আছে, জিফিউতে আছে, বিভিন্ন জায়গায় আমার ক্লায়েন্ট থাকে, উইলিয়ামসভিলে আছে। সব জায়গায় আমি কাজ করি। সবগুলা জায়গায় আমার স্টাডি করা থাকে। এক্ষেত্রে দেখা গেছে যে হয়তো মনে করতে পারেন যে না, এই এরিয়াতে তো আমাদের বাঙালি পরিমাণ কম। তার মানে এই না যে আমি ওই এরিয়া সম্পর্কে আমার সম্পর্কে ধারণা নেই। আমার ধারণা আছে, আমরা কাজ করি। হয়তো আমরা কম হয় সেই ক্ষেত্রে। আমাদের কমিউনিটির মানুষ ওই এরিয়ায় খুব একটা থাকে না, যায় না। আসলে প্রত্যেকে চেষ্টা করে তার কান্ট্রি আ সোসাইটির সাথে থাকার জন্য। এজন্যই চিত্তোয়াগা, এমহার্স্ট এই এরিয়াটা এবং বাফেলো সাইডটা আমাদের জন্য পপুলার বেশি। হয়তো এইজন্য আমাদেরকে এই এরিয়াতে দেখা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আসলে এই প্রশ্নটি আমার করার যে কারণটি সেটি হচ্ছে যে আমাদের স্টুডিওতে এই প্রোগ্রামটি সম্প্রচার করার আগে আমরা এই ধরনের অনেক প্রশ্নই মানে পেয়েছিলাম, যে অনেক বাংলাদেশি আমাদের কমিউনিটির মানুষরা যারা একটু ভালো এরিয়াতে থাকতে চান, তারা অনেকেই বাংলাদেশি এজেন্ট যারা আছে তাদের সঙ্গে মনে করেন যে তারা হয়তো ওই এরিয়াগুলোতেই পারদর্শী বা তাদের ক্যাপাবিলিটি আছে বিক্রি করার, কিন্তু অন্য এরিয়াতে যারা একটু পশ এরিয়া, যেগুলোকে আমরা মানে সাধারণত বলে থাকি, সেই পশ এরিয়াতে আসলে তারা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবে না। এটি যে ভুল সেটি আমরা জানতে পারলাম আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে। আপনারা যদি যে কোনো এরিয়াতেই, ভালো এরিয়া হোক, যত দামি এরিয়া হোক, যত হাই এক্সপেন্সিভ ট্যাক্স ভ্যালুয়েবল এরিয়াই হোক না কেন, আপনারা আমাদের বাংলাদেশি রিলেটিভ যারা আছেন ডেফিনেটলি তাদের সহযোগিতা নিতে পারেন। শুধু আপনি লোকেশনটি, আপনার পছন্দেরটি যদি তার সঙ্গে শেয়ার করেন, দেখবেন সে আপনাকে সেই জায়গাটিতে নিশ্চয়ই সহযোগিতা করতে পারবেন। সেটি আমরা আপনি জানতে পারলাম। এটা ভেরি গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু অনেকগুলো কোশ্চেন আমাদের কাছে ছিল, তো সেই পরিপ্রেক্ষিতে আমার এই কোশ্চেনটা ওনাকে আমি সরাসরি করেছি। তো চলুন আমরা পরবর্তীতে চলে যাই। যে আপনি বলছিলেন যে আপনি যখন প্রথমে রিয়েল এস্টেট শুরু করেন বাফেলোতে, সেখানে কিছু অনিয়ম দেখতে পেয়েছেন, মানুষকে ক্ষতিগ্রস্ত হতে দেখেছেন। যদি একটু এক্সাম্পল হিসেবে দু একটি বলতে পারেন, তাহলে আমার দর্শকরা বুঝতে পারবে কি ধরনের প্রতারণা আসলে হয়ে থাকে। এখন থেকে 4 ইয়ার্স আগে আমাদের বাঙালি কমিউনিটির ভিতর তেমন একটা রিয়েলটর ছিলেন না। তো তখন দেখা যেত যে আসলে নন প্রফেশনাল যারা অফ মার্কেটে কাজ করতেন উনারাই বেশি, তাদের আধিপত্যটাই অনেক বেশি ছিল এখানে। তো সেক্ষেত্রে দেখা যেত যে উনারা একজনকে বায়ারকে, বিশেষভাবে তাদের রিলেটিভ, পরিচিত আশেপাশে মানুষ যারা থাকে তাদেরকেই বরাবর তাদের সাথে বিজনেসগুলো করতেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে বিশেষভাবে বাফেলো সিটিতে একটা বাসা হয়তো 50,000 100,000 এরকম একটা বাসার প্রাইস আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে ছিল। তখন দেখা গেছে যে উনার এই বাইরের কাছ থেকে উনারা করতো কি, আপনার $150,000 একটা হাউস উনারা বলতো আমরা 100,000 দেখাচ্ছি আর $50,000 আপনার দেখাচ্ছি না, ট্যাক্স দিতে হবে। আমরা ট্যাক্সটাকে আমরা এখান থেকে আমরা স্কিপ করব এজন্য। কিন্তু আসলে ট্যাক্সটা উনারা হাইড করছেন না। উনারা আপনার বাসার ভ্যালুটা কমায় দিচ্ছেন। তো আপনি পে করছেন $150,000 কিন্তু আপনার বাসার ভ্যালু উনারা উঠাচ্ছেন $100,000। তো আপনি এখানে একটু প্রতারিত হচ্ছেন। আর নাম্বার 2, যারা অফ মার্কেটে কাজগুলা করতেন উনারা টাইটেল রান করতেন না, সার্চ করতেন না, এগুলো দেখতেন না। এই বাসায় লিন আছে কিনা, অন্য কোনো প্রবলেম আছে কিনা, এই বাসার এগুলো কিছুই দেখতেন না। উনারা আজকে বাসা দেখছেন, ১ সপ্তাহের ভিতরে বাসাটা ক্লোজ করে দিতেন। এখন পরবর্তীতে এখন আমরা যারা আছি, আমাদের কাছে ওই বাসাগুলো যখন আসে তখন আমরা দেখতে পাই যে উনাদের এই বাসাগুলোতে হাজারটা সমস্যা রয়ে গেছে। বিশেষভাবে লিন সংক্রান্ত বিষয়গুলো, টাইটেলে ঝামেলা রয়ে গেছে, একের অধিক ওনারশিপ ছিল। এগুলো উনারা টোটালি স্কিপ করে গেছেন একটা সময়। উনারা আসলে জানেন না বিধায় এই কাজগুলো করেছেন। এখন আমরা বুঝি, আমরা জানি, আমাদের ক্লায়েন্টকে জানানোর চেষ্টা করি, আপনারা এই ভুলগুলা করেন না কিংবা ওনাদের কাছে যেন না। ভালো কোনো এক্সপার্ট তার কাছে যান, যে আপনাকে গাইড করবে, এই ভুল পথ থেকে আপনাকে বাঁচাবে। সুন্দর একটি জিনিস জানতে পারলাম। তো আপনার কথার প্রেক্ষিতে আমার হঠাৎ করে একটি কথা মনে পড়ে গেল। দীর্ঘদিন আগে আমি জানতে পেরেছি যে সার্চ এবং সার্ভের যে গুরুত্বটা, সার্চ এবং সার্ভেটা বিশেষ করে 40 বছর বা 50 বছরের পিছনের হিস্ট্রিটা এখানে নিয়ে আসে। এই বাড়ির আসলে পিছনে কি ছিল, এবারের জায়গা আসলে পরিমাণ কতটুকু, কারণ ডে বাই ডে মানুষ বসতি যেভাবে গ্রো হয় সেভাবে জায়গা কিন্তু সংকীর্ণ হতে থাকে, অনেক সময় বেদখল হয়ে যাওয়া, এটা কিন্তু এদেশেও হয়। তো সার্চ এন্ড সার্ভেটাকে আপনাকে প্রুফ করছে যে আপনার আসলে জায়গার পরিমাণ কতটুকু। হয়তো আপনি জানেন যে জায়গাটা ছিল মানে হয়তো
30/105, কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা পরে যে আপনার 105 এর মধ্যে হয়তো পিছন থেকে আপনার 15 বা 20 ফিট জায়গা চলে গেছে। তো সার্চ এন্ড সার্ভে জিনিসটাকে ফিগার আউট করতে পারে, ফাইন্ড আউট করতে পারে, এই জন্য এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এই জিনিসটা আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অলরেডি, যদিও আপনার কথাটা আমি বলে দিয়েছি। তো যেটাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এখনো আছি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে, বিশিষ্ট রিয়েলেটর বাফলোতে। তো আলী ভাই, আমি যতটুকু জানি যে বাফলোতে যতগুলো রিয়েলেটর আছে অনেকেই অনেক ব্যস্ত, তাদের হয়তো অন্যান্য স্যারে সহযোগিতা করার সুযোগ থাকে না, বা থাকলেও হয়তো করে না। কিন্তু আমি দেখি যে আবার অনেকে এটাকে খুব কমপ্লিকেটেড মনে করে, অনেক কষ্টের কাজ, অনেক ধরনের বেগ পেতে হয়, এই জন্য অনেকে অ্যাভয়েডও করে। সেটি হচ্ছে রেন্টাল। তো রেন্টালের বিষয়ে আমি শুনেছি যে আপনি এজেন্ট হিসেবে আপনি রেন্টাল দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারে আপনার অনেক বিশেষ ভূমিকা আছে, এবং এই ব্যাপারে যদি বলতেন যে আপনার এই ব্যাপারে কেন এত কষ্টের মধ্যেও আপনাকে এটা আগ্রহ তৈরি করলো, কি ধরনের উপকার মানুষ পাবে? রেন্টালের কাজটা আসলে ডিফিকাল্ট, সত্যি ডিফিকাল্ট। বিশেষভাবে একজন ল্যান্ডলর্ড উনি সবসময় চায় যে আমার টেনেন্ট যেন খুব ভালো হয়, ওনার ব্যাকগ্রাউন্ডটা ক্লিন থাকে, কোনো এভিকশন নেই, কোনো ক্রাইম নেই। তো আমাদেরকে এই বিষয়টা খুব সচেতনের সাথে দেখতে হয় যে একজন মানুষ ওনার আসলেই কতদিন জব ছিলেন, ওনার জব ভেরিফাই করা, ওনার আসলে জবটা ঠিক আছে কিনা, ওনার কাগজপত্র ঠিক আছে কিনা, এই জিনিসগুলো যাচাই বাছাই করা। এবং ইনকামের বিষয়টা আসলে কি ওনার ইনকামটা এইটা নাকি ফেক কোনো কাগজপত্র তৈরি করছে, এটা আমাদের জানতে হয় এগুলো। এবং একজন মানুষ যদি একটা বাসাতে, ধরেন এক্সাম্পল, $2,000 আপনার একটা রেন্ট উনি পে করবেন, এখন ওনার ইনকামটা কতটুকু হলে পরে উনি এটা পে করতে পারবেন, আমাদের সেই জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে যে একজন মানুষ বর্তমানে বসবাস করার জন্য একটা ফ্যামিলিতে কত টাকা লাগে। তো এই বিষয়গুলো আমাদেরকে খুঁটাই করে দেখতে হয়। এবং অনেকেই মনে করেন, যেমন একটা বাসা আমরা যখন এটা লিস্ট করি তখন দেখা যায় সেল করার ক্ষেত্রে গিয়ে 2, 4, 5 বার 10 বার গেলেই হয়ে যায়, কিন্তু রেন্টাল ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে 40-50 টাইমস পর্যন্ত যেতে হয়। অনেক সময় আমাদের বলে আমরা আসবো, টাইম অনুযায়ী আসে না, কিংবা আসেই না। তো এটা আমাদের একটা বড় একটা ভোগান্তির কারণ হয়ে থাকে। তো অনেকেই এইগুলা থেকে আসলে অ্যাভয়েড করতে চায়, ওনাদের টাইমটাকে সেভ করতে চায়। তো আমি আসলে চেষ্টা করি, আমি যেহেতু আমাদের কমিউনিটি বেস বিজনেস করি, কমিউনিটি মানুষ আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি, তাদের ভালোবাসাতে আসলে এতটুকু যে আমার শত ব্যস্ততার পরেও আমি চেষ্টা করি রেন্টালটাকে কন্টিনিউ করা এবং তাদেরকে এটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। সুন্দর একটি উদ্যোগ। তবে আমি আরেকটি জিনিস জানতে চাই, যারা আমরা বলতে আমি নিজেও যেহেতু একজন বাড়ির মালিক, তো সেই জন্য আমার কথাটাও চলে আসছে। তো আমি ইউজুয়ালি যেটি করি, বা আমরা অনেককে দেখতে পাই বাফলোতে 90% মানুষ তারা রেন্টালের বিষয়টা নিজেরাই অপারেট করে, একটা লিস্ট পেপার নিজেই তৈরি করে, এবং ভাড়াটিয়া যেভাবে আসলে আপনারা এজেন্সির মাধ্যমে যেভাবে তাদের ব্যাকগ্রাউন্ড গুলোকে চেক করেন, কিন্তু এজ এ অনার সে কিন্তু সেটা করতে পারে না, কারণ সিস্টেমেটিক প্রবলেম। তো সেই ক্ষেত্রে সে নিজে যতটুকু সম্ভব ম্যানুয়ালি করার চেষ্টা করতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হয়, এবং এভাবে আমরা দেখছি প্রতি বছরই একই কমপ্লেন, হাজার কমপ্লেন, হাজার ভাড়াটিয়ার হার্ড টাইম। আমরা প্যান্ডামিকের সময় দেখেছি 2-3 বছর ধরে মানুষ ভাড়া পায়নি। তো এই ব্যাপারে আপনি কি সাজেস্ট করেন যে যদি এজেন্সির মাধ্যমে যেত তাহলে কি এই ভোগান্তিটা কমতো? আমি বলবো হ্যাঁ, সর্বপ্রথম বলবো যেটা এজেন্টের মাধ্যমে আসলে আমরা যেমন ব্যাকগ্রাউন্ড চেক করি, আমরা জব চেক করি, আমরা ওনাদের প্রিভিয়াস যে ল্যান্ডলর্ড ছিলেন ওনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি। আমরা যতটুকু আমরা যাচাই বাছাই করি, একজন সাধারণ মানুষ ওনারা এই বিষয়গুলো করতে পারেন না। এবং আইনের যে বিষয়গুলো থাকে, আমাদের লর যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোতে খুব একটা অবগত ওনারা থাকেন না। না থাকাতে ওনাদেরকে আসলে টেনেন্টরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন টেনেন্ট অনেক স্মার্টার দেন আমি ল্যান্ডলর্ড বলবো, বিশেষভাবে আমাদের কমিউনিটির মানুষগুলো থেকে। তো উনারা আসলে উনাকে জাস্টিফাই করাটা আসলে ডিফিকাল্ট হয়ে পড়ে। তো আমি বলবো যে একজন প্রফেশনাল মানুষই ওনাদেরকে গাইডটা করতে পারবে এবং ওনাদেরকে ভালো একজন টেনে এনে দিতে পারবে, এবং ওনাকে সেফ জোনে যেন থাকে সে বিষয়টা নিশ্চিত করবে। তাহলে এই যে অনাররা, বাড়ির মালিকরা, তারা এতদিন মানে এত বিশাল একটি সংখ্যক পার্সেন্টেজ পিপল কেন এজেন্টের থ্রুতে না গিয়ে নিজেরা করছে, বা এটাকে জানার অভাবে, নাকি অথবা তারা এখানে কোনো বড় ধরনের একটি কন্ট্রিবিউশন করতে হয় বলে সে পয়সাটাকে সেভ করার জন্য? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় অনেকেই আসলে করতে চান না, যেটা কিছুক্ষণ আগে বলতেছিলেন, অনেক এজেন্টই করতে চান না এই কাজটা। এটা একটা কারণ, নাম্বার 1। আর নাম্বার 2, ওনারা আসলে ভালো কোনো রিয়েলটর যারা এই কাজে এক্সপার্ট, হয়তো তারা এটাকে রিচ আউটও করতে পারেন না, এটাও একটা কারণ। নাম্বার 3 আমি বলবো যে হ্যাঁ, আমরা সচরাচর একটা রেন্টে যখন কাজ করি আমরা 1 মান্থের একটা টাকা আমরা নিয়ে থাকি, হয়তো এটাও একটা বড় কারণ হতে পারে ওনারা এই টাকাটা সেভ করতে চান। আমি যে প্রশ্নটিতে ছিলাম, তো সেটি হচ্ছে যে ট্যালেন্টের যে বিষয়, একজন ট্যালেন্ট আসলে কিভাবে তার যে আইনি পদক্ষেপগুলো আছে সেটি
গ্রহণ করে, অথবা আপনি যখন কোনো লিজ পেপারে যে এগ্রিমেন্টের যখন কোনো ভায়োলেশন তৈরি হয়, তখন একজন অনারের আইনগতভাবে কি কি করণীয় থাকে সেটি যদি একটু আপনি বলতেন। আমরা যখন আমরা রেন্ট আমরা করে দিয়ে থাকি, আমরা কোনো টেনেন্ট আমরা নিয়ে থাকি, তখন দেখা যায় টেনেন্টের বাই চান্স যে কোনো কারণবশত টেনেন্ট অনেক সময় দেখা যায় ভাড়া দিতে পারে না, হয়তো জব চলে গেছে কিংবা উইলিংলিও অনেক সময় বন্ধ করে দেয় ওনারা। তো সেক্ষেত্রে আমি বলবো একজন ল্যান্ডলর্ডকে আপনারা খুব একটা বেশি দেরি করবেন না, সর্বোচ্চ 1 মাস আপনারা দেরি করবেন। দেওয়ার পর ওনাকে 5 ডেজের নোটিস আছে, 14 ডেজ নোটিস আছে এবং 1 মান্থ নোটিস আছে। একটা বাসায় যখন টেনেন্ট 1 ইয়ার্স পর্যন্ত থাকে, তাদেরকে আপনি 1 মান্থের একটা নোটিস দিয়ে আপনারা তাদেরকে বের করতে পারবেন। আর ঠিক 1 থেকে 2 বছর যারা থাকেন তাদেরকে 2 বছরের নোটিস দিতে পারেন। এখন যারা 3 বছর থাকে তারা 90 ডেজের নোটিস দিতে পারেন। তাদেরকে দিয়ে আপনারা বের করে দিতে পারবেন। এখন অনেকেই এই বিষয়গুলো জানেন না। তো সেক্ষেত্রে জানার ক্ষেত্রে গিয়ে আমি কিছু পেপার এখানে নিয়ে এসেছি, যারা এই ফার্স্ট স্টেপগুলো উনারা এভাবে নিতে পারেন। এখান থেকে হয়তো টেনেন্টরা কিছুটা হলেও হেল্প পাবে, মানে ল্যান্ডলর্ড কিছুটা হেল্প করতে পারবেন, নিজেকে সেভ করতে পারবেন। এখানে 5 ডেজের নোটিস আছে। এখানে প্রথমে ওনাদের ওয়ার্নিং হিসেবে 5 ডেজ নোটিস দিতে পারে যে তুমি 5 ডেজের ভিতরে টাকাটা তুমি দিয়ে দাও, আর যদি না হয় সেক্ষেত্রে আমি তোমাকে বের করে দেবো, তুমি টাকা দাও অন্যথায় বের হয়ে যাও। তো 5 ডেজ যদি কাজ না হয় সেক্ষেত্রে আমি বলবো 14 ডেজ। 14 ডেজ হওয়ার পর যদি না হয় আপনি লিগ্যাল অ্যাকশনে যেতে পারেন। তার মানে এই যে আপনার কাছে যে আমরা কাগজগুলো দেখতে পাচ্ছি, এটি আসলে নোটিশ বলতে এটি অলরেডি ফরম্যাট তৈরি করা আছে, জি তাই না? জি তো এই ফরম্যাট তৈরি করা শুধু আপনাকে শুধু ফিল আপ করতে হবে। জি। হ্যাঁ, ফিল আপ করার পরে এখানে আপনাকে যে 14 ডেজ, 5 ডেজ এবং 30 ডেজের যে অপশনটি আছে সেটি সিলেক্ট করতে জি হবে জি আপনি কোনটা চাচ্ছেন। জি। তবে নর্মালি এজ এ হিউম্যান বিং একজন মানুষ যখন 1 বছর বাবদ থাকার পরে যখন তাকে 5 ডেজের নোটিশ দেওয়া হয়, সেটা তার জন্য একটু হার্ড টাইম হয়ে যায়। জি জি তবে এটা ডিপেন্ড করছে তার ব্যাকগ্রাউন্ড বা তার ডিলিংস এর উপরে। যদি সে একজন ভালো মানুষ হয়ে থাকে, তার অনেক লেনদেন আপনি দেখেছেন, সেই ক্ষেত্রে হয়তো বা তাকে আপনি 14 ডেজ বা 13 ডেজ নোটিশ দিয়ে তাকে একটি মানে এক ধরনের নোটিশ দেওয়া আর কি, এক ধরনের অবগত করা যে তোমাকে বাসা ছাড়তে হতে পারে। তো এই যে নোটিশ দিয়ে বাসা থেকে বিদায় করা, এটি কি এই যে এখানে 14 দিন, 5 দিন এবং 30 দিন, এই 30 দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিদায় করা সম্ভব, নাকি এরপর আরো কোনো প্রসিডিউর আছে যেটি? না, এটা আসলে প্রাইমারি স্টেপ। এটা আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি। এটা প্রাইমারি স্টেপ। আমরা জি। প্রাইমারিতে যখন আপনার কোনো বাসা ভাড়া দেয় না, ওনাদেরকে 5 ডেজ, 14 ডেজ, 1 মান্থ আপনি নোটিস দিতে পারেন। এরপরে আপনি কোর্টে গিয়ে আপনার ওনাদের নামে ইভিকশন ফাইল করতে পারেন। তো সেক্ষেত্রে যদি ওনারা যদি ইভিকশন ফাইল করার পরে দেখা যায় যে, আমরা বেশিরভাগ সময় আমরা আমাদের ক্লায়েন্টকে বলি যে আপনারা অ্যাটর্নি হায়ার করেন। আসলে অনেক সময় দেখা যায় যে আপনার ওনারা ঠিকই কিন্তু আপনার একজন অ্যাটর্নি হায়ার করেন। সেক্ষেত্রে আমি কমন মানুষ হিসেবে আমরা ওনাদের সাথে আইনি সংক্রান্ত বিষয়ে আমরা করতে পারি না। সেক্ষেত্রে দেখা যায় কি 2 মাসের পরিবর্তে অনেক সময় 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো আমি বলব যে আপনি প্রাইমারি স্টেপ হিসেবে আপনি এগুলো নিতে পারেন। বাট পরবর্তীতে যখন আপনি ফুল ইভিকশন এর প্রসেসিং এ যাবেন, তখন আমি বলব একজন অ্যাটর্নিকে ডেফিনিটলি হায়ার করার জন্য। কারণ উনারা এ বিষয়ে এক্সপার্ট। তাহলে সব মিলিয়ে আপনার এই 14 ডেজ বা 13 ডেজের যে নোটিশটি আছে, সেই নোটিশটি এবং প্লাস এভিকশনের জন্য লয়ারের কাছে যাওয়া, এই টোটাল প্রসিডিউরটা কতদিন একটা ভাড়াটিয়াকে আউট করার জন্য? আমি বলব একজন টেনেন্টকে 1 থেকে 3 মাসের ভিতরে এটা সম্ভব। আপনি যদি এই প্রসেসটা অবলম্বন করেন সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কি বাড়িওয়ালা 3 মাসের ভাড়া নাও পেতে পারে? এই পসিবিলিটি না, থাকে? আপনার হয়তো অনেক সময় মনে হয় যে আমি 3 মাসের ভাড়াটা পাচ্ছি না। না, আপনি যখন টেনেন্ট আউট হয়ে যাবে, তখন উনি নন পেমেন্ট একটা আপনার কেস ফাইল করতে পারেন। ওনার যদি জব থাকে, আপনার টাকাটা রিটার্ন পাবেন। হয়তো টুডে অর টুমরো। বাট আপনি মানি তার মানে পাবেন। স্মল কোর্ট ক্লেম যে জিনিসটিকে জি। আমরা জানি, সেটি 5,000 টাকা বা এরকম একটা অ্যামাউন্ট থাকে, জি, যে ক্লেমের মধ্য দিয়ে সেটি একটা পসিবিলিটি থাকে যখন ভাড়াটিয়া তার ওই তখনকার ইস্যুকে ওভারকাম করে সে কোনো জবে যাবে, তখনই সেই প্রসেসটা কোর্ট থেকে অটোমেটিকলি চলে আসবে। জি। আরেকটা সুন্দর জিনিস আমরা জানতে পারলাম জনাব মোহাম্মদ আলী সাহেবের কাছ থেকে, বিশিষ্ট রিয়েলিটর, বাফেলো হান্টসের। সো আমরা আলী সাহেবের কাছে আমরা আরেকটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আম, এই যে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার যে বিষয়টি, সেটিতে আমরা মোটামুটি একটি ধারণা পেলাম। তো এখন আমরা চলে যাচ্ছি আবার বায়ারের কাছে, যে একজন হোম বায়ার যখন আসবে বাফেলোতে বা আপনাদের কাছে, তাকে আহ, মানে কোন জিনিসগুলোতে আসলে এডুকেটেড হতে হবে? যদিও এই প্রশ্ন রিলেটেড একটি প্রশ্ন আমি করেছিলাম, তারপর আবারও করছি, যে উনি কিভাবে একটি বাড়ি বুঝবেন যে বাড়িটি তার জন্য ভালো। মানে এটি আপনাদের মুখ থেকে শুনলে সে বুঝবে যে আপনি তো ডেফিনেটলি সেল করার জন্য বলবেন, কিন্তু এছাড়াও মানে অফ দ্য বুক বা অন দ্য বুক বা অন দ্য স্ক্রিন বা অফ দ্য স্ক্রিন, আমরা সেই ক্ষেত্রে একজনকে যদি পরামর্শ দিতে চাই যে রিয়েলেটর হিসেবে,
আপনি কি পরামর্শ দিবেন যে আপনি কখনো কোনো বাড়ি কিনতে গেলে একজন বায়ার, নতুন বায়ার, সেই হিসেবে আপনি এই জিনিসগুলোকে দেখবেন যাতে করে আপনি না ঠকে যান। আপনার রিয়েলটর যাই বলুক না কেন, আপনাকে এই ফান্ডামেন্টাল এই জিনিসগুলোকে বুঝতে হবে। জি, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। একজন বায়ার যখন ফার্স্ট টাইম হোম বায়ার, ওনারা আসলে তেমন কিছুই জানেন না। ওনারা জানেন না, তো আমি বলব একজন এক্সপার্ট, একজন রিয়েলটর, উনি আপনাকে গাইড করবেন। যেমন ধরেন আমাদের বেশিরভাগ ক্লায়েন্টগুলো নিউ ইয়র্ক সিটি বেস। নিউ ইয়র্ক সিটি থেকে আসতেছেন ওনারা। তো উনারা আসলে একটু রাশ থাকেন সবসময়। উনাদের বাড়ি চাই, ইমিডিয়েটলি চাই। তো আমি উনাদেরকে বলব যে না, একটু সময় নেওয়ার জন্য। বিশেষভাবে আমি আসলে আপনার প্রশ্ন থেকে একটু দূরে চলে যাব। সেটা হলো যে একজন বায়ার যখন একটা বাসা কিনতে চায়, উনাকে সর্বপ্রথম উনাকে বলব আপনাকে নিজেকে প্রিপেয়ার করা, রেডি করা। আপনি লোনের জন্য আসলে কি কোয়ালিফাই কিনা? এটাকে আপনাকে জানতে হবে। তো ১ম এ আপনি যখন নিজেকে জানতে পারবেন যে হ্যাঁ, আপনি এত টাকা পর্যন্ত আপনার লোন নিতে পারবেন এবং আপনি এটা এফোর্ড করতে পারবেন। তো এইটা আসলে আপনার একজন এজেন্ট কিংবা একজন লেন্ডার আ যে লোনের কাজটা করেন, উনারাই আপনাকে গাইড করতে পারবেন। তো আসলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনার জন্য। তো সেকেন্ড স্টেপ যেটা আমি একজন রিয়েলটরকে আপনার চুজ করার কথা বললাম সেটা। এরপরে একজন রিয়েলটর যখন আপনাকে বাসা দেখানো শুরু করবে, তখন রিয়েলটর আপনাকে বলবে যে একটা বাসায় কি সমস্যা থাকলে আপনি সে বাসাটা না নেয়াই উত্তম। বিশেষভাবে আপনার ফাউন্ডেশন, রুফ, সাইডিং, ইলেকট্রিক, প্লাম্বিং এই বিষয়গুলো ইস ভেরি ইম্পোর্টেন্ট এবং ড্রাইভওয়ে ইটস ভেরি এক্সপেনসিভ। তো আমি বলব এই বিষয়গুলো ডেফিনিটলি আপনি নজরে রাখবেন। আমরা একজন রিয়েলটর আমরা চেষ্টা করি নিজেদের দেখে নিজেদের আম উইজডমটাকে কাজে লাগিয়ে এই জিনিসগুলো বের করে দেওয়ার জন্য। আসলে উনারা তেমন একটা আমাদের বায়ারগুলা তেমন একটা এই বিষয়টা অবগত না। তো না থাকার কারণে এই রিস্কটা বলতে গেলে আমরাই নিয়ে থাকি। আর বাফেলো যেহেতু একটা হার্ড মার্কেট, এখানে আসলে প্রতিনিয়তই আমাদেরকে আম ওভার ভ্যালু করে বাসাগুলো নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় একজন নতুন একজন বায়ার উনারা এই বিষয়গুলা থেকে বলে যে, "হ্যাঁ, হয়তো ইন্সপেকশন দেব না কিংবা আমরা এই কাজগুলো নিজেরাই করে নেব।" তো আমি দেখা যায় ব্যক্তিগতভাবে উনাদেরকে বলি, "যে কাজটা আপনি করতে পারবেন, হয়তো করা সম্ভব, সেটা ইটস ওকে। বাট যেটা আমার আপনার দ্বারা সম্ভব না, একজন আ একজন প্রফেশনালকে হায়ার করতে হবে, একজন এক্সপার্টকে হায়ার করতে হবে। সেক্ষেত্রে অনেক টাকা হতে পারে সেটা।" তো আমি সেক্ষেত্রে বলব এটা ইন্সপেকশন করার জন্য। ইন্সপেকশন করলেই আপনি মোটামুটি ওখান থেকে আইডিয়াটা পাবেন আসলে এই কাজটা কতটুকু, কত টাকা লাগতে পারে। হ্যাঁ, এটা একটা সুন্দর একটি জিনিস আমার মনে পড়ে গেছে আপনার কথার প্রেক্ষিতে যে এখন রিসেন্টলি অনেককে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশি বায়ার যেহেতু ওভারবিটেড হয়, তো সেক্ষেত্রে অনেকেই ইন্সপেকশনটাকে স্কিপ করার চেষ্টা করে। কারণ ওভারবিট মানে যেকোনোভাবেই হোক তাকে বাড়িটা পেতে হবে তার পছন্দ জি। হয়েছে। কিন্তু ওভারবিট করতে গিয়ে তার দেখা যাচ্ছে বাড়ির ভিতরে স্ট্রাকচারাল প্রবলেম মানে যেমন ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের তো এই জিনিসগুলো তো তারা যখন ইন্সপেকশনটি না করে তখন তো তারা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। জি। তো সেখানে কি ধরনের মানে কাজ যেমন যে ড্যামেজ গুলো থেকে সে একটা আইডিয়া করতে পারবে মিনিমাম যে না তার ভয়ের কিছু নাই। এখন একটা ড্যামেজ আমরা যখন একটা দেখি, একটা বাসা দেখি, তখন এই ছোট্ট ড্যামেজ গুলা আমরা বলতে পারি যে হ্যাঁ, কিছুটা এরকম প্রাইস হলে এটা ঠিক করা সম্ভব। কিন্তু যেটা আমাদের মনে হয় না, এটা সম্ভব না, এটা অনেক টাকা লাগবে। সেক্ষেত্রে উনাদেরকে বলি ডেফিনিটলি ইন্সপেকশন দেওয়ার জন্য। যেহেতু বাফেলো হার্ড মার্কেট, অনেক ডিমান্ড এখানে বাসাগুলার। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি ইন্সপেকশন দেন, সেক্ষেত্রে বাসাগুলো পাচ্ছেন না। হয়তো ১ টা ২ টা ৩ টা বাসা না পাওয়ার পরে আম বাইরে একটু হলেও আপসেট হয়ে অনেকটা ক্রেজি হয়ে যায়। যে আমাকে এই বাসাটা পেতেই হবে। এনিহাউ আমি স্কিপ করব। তো আমরা ব্যক্তিগতভাবে বলি যে, "আপনারা এভাবে না। এজেন্টের কথা শোনেন। এজেন্ট আপনাকে যেটা গাইড করবে সেই অনুযায়ী যান। যদি এজেন্ট যদি বলে, হ্যাঁ, এই সমস্যা আছে, আপনার ইন্সপেকশন করতে হবে, তাহলে ইন্সপেকশন করেন। আর যদি মনে হয় না, আপনার অনেক সময় দেখা যায় যে আমরা যারা এজেন্ট আছি, হয়তো আমরা মিসগাইড করে থাকি অনেক সময়। অনেক যেটা বললাম, নতুন বলেন কিংবা এক্সপেরিয়েন্স এর অভাবে থাকে। অনেক সময় এরকম করে থাকে কিংবা বাসাটা পেতেই হবে, সেগুলা থেকে করে থাকে। তো আমি বলব যে এজেন্টেরও ভরসা করার পরেও নিজের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত। নিজের থেকে খেয়াল রাখা উচিত। যে আমি এগুলা থেকে নিজেকে কিভাবে সেভ করব। আল্টিমেটলি দেখা গেছে একটা বাসা ক্লোজ করার পরে এজেন্টটা হয়তো আম আপনার বাসাটা কমপ্লিট হয়ে গেছে। সে আপনার সাথে যোগাযোগ নাও করতে পারেন। সে নাও যোগাযোগ করতে পারে। সমস্যাগুলো ফেস কিন্তু আপনাকেই করতে হবে। তো আমি বলব আপনি নিজে কিছুটা এডুকেট হন প্লাস এজেন্টকে বলেন, কথা বলেন। এজেন্ট আপনার সাথে কথা বলার পরেই আপনারা কি করলে নেক্সট স্টেপটা আপনারা নেবেন তারপরে। তো আমি বলব একজন এক্সপার্ট এজেন্ট সেই আপনাকে গাইড করতে পারবে ভালোভাবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আমরা আসলে আজকে অনেক কিছু জানতে পারলাম আমাদের হান্টসের বিশিষ্ট রিয়েলটর জনাব মোহাম্মদ আলী উনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমরা এভাবেই আমাদের এই পর্বটিকে সাজিয়েছি এবং পরবর্তীতে আমরা এই ধরনের প্রোগ্রাম আরো করে থাকবো। আরো পর্ব আপনারা যদি উপকৃত হন আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে আমরা এই ধরনের পর্ব আবারও আনবো। আমাদের সঙ্গে আবারও নিশ্চয়ই মোহাম্মদ আলী যুক্ত হবেন। তো বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ আলী অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে হান্টসে আছেন। ওনার যোগাযোগ করার
যে ওনার সঙ্গে যোগাযোগ করতে হলে, ওনার সহযোগিতা নিতে হলে ওনার নাম্বারটি আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি একটু বলে নিতে চাই, এই যে আমার সামনে যে 3টি ফর্ম আছে, সেই ফর্মটি আসলে আপনাদের কারো ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনারা বিশিষ্ট রিলেটর, ওনার ফোন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করার, এবং সেই যোগাযোগ করার মধ্যে দিয়ে আপনি এই ফর্মগুলো যাদের এই ধরনের ক্রাইসিস বা প্রয়োজন হবে, সেই প্রয়োজনটা আমাদের আলী ভাই আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। এটি উনি সামাজিক কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখেন। এটি আসলে পার্ট অফ ওনার মাধ্যমে যদি আপনি নাও যান, কিন্তু যদি আপনি তার কাছ থেকে এই ব্যাপারে সহযোগিতা পেতে চান, সেটা উনি করবেন। এবং তাছাড়া উনি সামাজিক আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন কার্যক্রমের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমরা দেখছি ওনাকে দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে উনি স্পন্সর করে থাকেন, অনেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিভিন্ন ক্রাইসিসে। সেটি আমরা পরবর্তীতে নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে ওনাকে নিয়ে আরেকদিন বুঝবো, আমরা সেটি জানতে পারবো। তো আজকে আমরা এই মুহূর্তে আমরা আমাদের এই প্রোগ্রামটি এখানেই আমাদের অতিথির সঙ্গে শেষ করছি। তার আগে আমি শুধু বলতে চাই, মোহাম্মদ আলী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, আসার জন্য, এবং আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। আমাদের নন্দনের দর্শক যারা আছেন, একটু আপনার। আজমল ভাইকে অসংখ্য ধন্যবাদ, নন্দন টিভির মাধ্যমে আজকে আপনাদের সামনে আমাকে তুলে ধরেছেন। হয়তো আজকের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন হয়তোবা। আর এরপরেও যদি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কিংবা বাড়ি সংক্রান্ত, ভাড়া সংক্রান্ত বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য, সঠিকভাবে গাইড করার জন্য। তো এটাই বলবো আপনাদেরকে, আপনারা ভালো কোনো রিয়েলটর এক্সপার্ট তার সাথে কাজ করেন, যে আপনাকে বুঝবে, আপনাকে সময় দেবে, আপনার স্বপ্নের বাড়িটা আপনার হাতে তুলে দেবে। সবাইকে ধন্যবাদ, ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নিশ্চয়ই। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক। আজকের মতো এই পর্যন্তই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে নন্দন ইনসাইডার। আবারও বলছি, আমি আজমল, নন্দন টিভি, বাফেলো, যুক্তরাষ্ট্র।